এই গানটি নিয়ে আজকে আলোচনা, সে গানটির ব্যাপারে উনি তুলে ধরবে। উনি অসুস্থ, তারপরে উনি দুই চারটা যে কথাগুলো বলবে, বাকি কথাগুলো আমি বলার চেষ্টা করবো। সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি একজন কণ্ঠযোদ্ধা রুকসানা রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় মাইকে থাকা ভালো আছে, মাইকে কথা বলবো। আমি কি আবার বলবো? সাইলেন্ট থাকতে বলেন না সবাইকে, সাইলেন্ট না থাকলে তো কথা বলা যাবে। আসলে আমি কিসে বলবো আমাকে বলতে? মাইক দিব না দিব না? মাইক দিব না দিব না? তাহলে ওকে ওকে। এই তো সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি একজন কণ্ঠযোদ্ধা রুকসার রহমান। আমার পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। জাতিসংঘ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আমি একজন প্রাক্তন শিল্পী এবং সাবেক কোঅর্ডিনেটর। এত দ্বারা সবাইকে জানানো যাইতেছে যে দেশটা তোমার বাপের নাকি। এই যে গানটি নিয়ে এখন সবার মুখে মুখে গানটি, তো এই গানটি সর্বপ্রথম আমি রুকসার রহমান আমার কণ্ঠে ধারণকৃত হয় 2022 সালের 3 ডিসেম্বর। এটা আমার কণ্ঠে ধারণকৃত হয় এবং এই গানটির গীতিকার শ্রদ্ধেয় ইতুন বাবু ভাইয়া। তো এছাড়া আমার এর আগে যে গানটি সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ভাইরাল গান, যে গানটার শিল্পীকে এখন পর্যন্ত আসলে অনেকেই জানে না, হয়তোবা ইবি মিউজিকে ঢুকলে হয়তো থাম্বনেলে একটু দেখা যায় আমার চেহারাটা একটু মাথায় ফেটি বাঁধা, এরকম একটা চেহারা। যাই হোক, আমি একটু সঙ্গত কারণে, আমি অসুস্থতার কারণে আমার ভয়েসটা একটু বসা, তো আমি এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে কিছু তো করার নেই, ভয়েস বসা, কিন্তু ডেট অলরেডি হয়ে গেছে, তো আমার তো আসতেই হবে, সেজন্য আসা। আমি কিছু কথা বলবো, তারপর আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিব। তো যখন আমরা 2018 সালে যখন আমার দে দে জেল ভেঙে দে গণতন্ত্রের মায়ের মুক্তির গান, যখন সেই সময় মানে কথা বলতে, যে একটা কথা বলবো, একটা স্ট্যাটাস দিব, কেউ একটা স্ট্যাটাস দিয়েছে কিন্তু ওটা আবার হাইড করে রেখেছে, আবার অনলিমিটে দিয়ে রেখেছে, আবার সেটাকে কি করেছে, স্ট্যাটাসটাকে আবার কোনো সময় কোনো ফ্রেন্ডকে মার্ক করে করে মানে আমরা হাইড করে রেখেছি, এরকমও করেছি। ভয়ঙ্কর কিছু মুহূর্ত, বিশাল মুহূর্ত, কিছু মুহূর্ত বলবো না, বিশাল ভয়ঙ্কর মুহূর্ত আমরা পার করে আজকে আমাদের এই স্বাধীনতার অর্জন, আমরা এই নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম নিজেকে শুকরিয়া জানাবো এই জন্য যে আসলে আমরা অনেক ভাগ্যবান যারা আমরা এখন সুস্থ আছি, বেঁচে আছি, সুন্দর আছি, হাসতেছি। ওই যে সেদিনের স্বাধীনতার দিনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা সবাই কিন্তু দেখেছেন নতুন বাংলাদেশে কত উৎফুল্লতা, কত উৎফুল্লতা, মানে তাদের উৎফুল্লতা দেখে হয়তো বাহিরের দেশগুলাও সবাই সেভাবে করে পালন করেছে, যারা প্রবাসে আছে তারাও সেভাবে পালন করেছে। তো আমি বেশি কথায় যাব না, আমি মূল কথায় আসি। তো এই গানটি আমার 2022 সালের 3 ডিসেম্বর, দেশটা তোমার বাপের নাকি, আমার গাওয়া। কিন্তু আমার গাওয়া যেহেতু, ওই গানটি গাওয়ার আগের ইতিহাসটা আমি একটু বলি। আমি ফেসবুকে একটা গান করেছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসামের একটা গান, গানটা হলো মনে করি আসাম যাব। গানটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। তো দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহের গান।
কিন্তু লিখেছেন আমাদের গীতিকার, শ্রদ্ধেয় গীতিকার ইথুন বাবু ভাই। তো এই গানটি গাওয়ার আগে যখন আমি এই আসামের গানটা ফেসবুকে আপলোড দিই, তখন ভাইয়া বললো, কিরে তুই তো পাহাড়ি গানগুলো খুব সুন্দর গাস, ফুল গাছটি লাগাইছিলাম কাদামাটি ধুলামাটি দিয়ে, আর এরকম আমার অনেক গান আছে, কিছু পাহাড়ি গান আছে বাজে, তো এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাস। তো ঠিক আছে, নেক্সট রাজশাহী গণসমাবেশে আমি এই গানটা এটা আমি আর কি, কিন্তু ইনস্ট্যান্ট গান লিখে ফেলে ভাইয়া, কোনটা না। তো ভাইয়া যেহেতু ইনস্ট্যান্ট গান লিখতে পারে, তার এই কোয়ালিটিটা আসলে অনেক প্রশংসনীয়। তো ভাইয়া এই গানটা সেই সময় চট করে লিখে ফেলে। লেখার পর আমাকে দিয়ে প্রায় আমরা 7-8 দিন প্রায় মগবাজার তান তান মনে হয় না, তাল 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 স্টুডিওর ওখানে আর কি, আমি সঠিক এই ইয়েটা বলতে পারছি না। তো ওখানে আমরা প্রায় 7-8 দিন আমরা প্র্যাকটিস করি গানটা, দেশটা তোমার বাপের নাকি, তারপর লিডার আসছে, আরো কিছু কিছু সুন্দর গান আমরা ওখানে, দেদে জেল ভেঙে দে আমার যে গান, আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া গানটা তো অনেক মারাত্মক একটা কথা, তো গাইছি আবার সমস্যা টমস্যা হবে না, তো এমনি তো জেল ভেঙে দে গানটা নিয়ে আমি এই 6টা বছরে আমি 15টা বাসা চেঞ্জ করেছি। আমি আমার আমার মিউজিশিয়ান যারা, তারাও জানে না। আসলে অনেক কথা আছে যেগুলা, এই যে আজকে আমার এত সাংবাদিক ভাইরা আমাকে সহযোগিতা করছে, যার মাধ্যমে আমি বলতে পারছি, আমার বাকটা, স্বাধীনতাটা আজকে হরণ করা হয়নি। হয়তো আমি এগুলো বলার জন্য, আমি যদি আগে বলতে আসতাম এখানে, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আমাদের বাক স্বাধীনতা এখন আমরা কেউ আর বন্দি নেই। তো আমি এখানে বলতে চাই যে ওই গানটা, আমি ওই গানটা ইয়েতে কথা বলছি। তো ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম, গাওয়ার জন্য আমি রাজশাহীতে গেলাম। তো ভাইয়া আমাদেরকে রাজশাহীতে নিয়ে গেলেন এবং আমার সাথে যে শিল্পীটি ক্রস দিয়েছে, এখন সেই শিল্পীটি দেশটা তোমার বাপের নাকি, যাকে আপনারা এখন ওইভাবে করে জানছেন বা চিনছেন, ও ছিল, ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল 2022 সালের 3 ডিসেম্বর। এবং এই গানটি এখন আমি আসি, গানটিকে ওই সময় দরজা বন্ধ ছিল। এটা দরজা বন্ধ ছিল কথাটার অর্থ হলো যে কেন ভাইরাল হলো না, মানে ওই রকম ভাবে ভাইরাল হলো না এখন যেরকম ভাইরাল হয়েছে। তো এই গানটি ওই সময় ভাইরাল না হওয়ার পেছনে, ওই রকম ভাবে ভাইরাল না হওয়ার পেছনে কিছু কারণ আছে। কারণ হলো, হ্যাঁ, ওই গানটি, এখনের যে গানটি দেশটা তোমার বাপের নাকি, এই গানটি ওই সময় বিএনপির বিভিন্ন মিডিয়া সেল পেজ, তারপর যারা জাতীয়তাবাদী দলের আছেন, তাদের হয়তো প্রোফাইল লক করে চোরের মতো চুরি করে, যে কত বড় কথা, দেশটা তোমার বাপের নাকি, মানে এই কথাটাই তো ওই সময় আক্রমণাত্মক একটা কথা। করছো চলাফলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা, তো এটা তো ভীষণ আক্রমণাত্মক একটা কথা ওই সময়। তো এই সবাই ভয়ে, আর ওই গানটা তখন আর স্টেজে সব বিভিন্ন সেলগুলাতে চলে গেছে, তারেক জিয়া স্যারের পেজে চলে গেছে, আমাদের লিডার ওনার পেজে চলে গেছে, খালেদা জিয়ার অনেক ম্যাডামের অনেক পেজ আছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অনেক পেজ আছে, সেগুলাতে চলে গেছে, বিভিন্ন জায়গায় এই গানগুলি চলে গেছে। কিন্তু এটা আমাদের এক সাইডে চলে গেছে। সাইডে চলে যাওয়ার কারণে হয়তো অনেকে আমাকে কল দিয়েছে, যে আমি বা অনেকে কমেন্ট বক্সে গিয়ে দেখতেছি যে জানতে চেয়েছে এত সাহসী শিল্পীটা কে, এই সাহসী শিল্পীটাকে আমরা জানতে চাই। অনেকে আমার নাম জানে না, নাম চেনে না, নাম জানে না যে রুকসার রহমান সেই দেদে জেল ভেঙে দে ওই সময়ের ওই শিল্পী, ওই সাহসী শিল্পীটাই রুকসার রহমান। অনেকে জানে না, কারণ আমার ভেতরে অনেক ভয় ছিল, অনেক অত্যাচার ছিল, অনেক কষ্ট ছিল, এবং অনেক হয়রানির শিকার হতে হয়েছিল। এবং ডিজিএফআই থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক আছে, আমি সেটা সাইডটা বাদ দিয়ে গেলাম, কিন্তু ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন রকম হুমকি, মানে এটা আমার লাগাতার লেগেছিল। যখন আমি দেদে জেল ভেঙে করি, অনেকে ফোন দিয়ে বলতো আপনি কি বেঁচে আছেন, যেমন এই গানটা যখন কিছুক্ষণ আগে এখানে মাইকে বাজছিল যে দেদে জেল ভেঙে দিয়ে, আপনি কি সেই শিল্পী, আপনি বেঁচে আছেন? এই প্রশ্নটা কেন করেছে? কারণ এই প্রশ্নটার পিছনে তো নিশ্চয়ই কারণ ছিল। তো ঠিক তেমনি আমি যখন দেশটা তোমার বাপের নাকি গাই, তখনও এই বন্দি জায়গাগুলাতে গানগুলা কিন্তু সব
রয়ে গেছে এবং এই গানগুলো সব ওখানে পাবলিশ হয়েছে। এখন যেমন উন্মুক্ত মঞ্চে মৌসুমী যে মেয়েটা আমার সাথে ক্রস দিয়েছিল ও গিয়েছে, ভালো গিয়েছে। তো এখন যেমন সবার দরজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, তখন কিন্তু ছিল না। এটা একটা পয়েন্ট যে সেই সময় আমাদের প্রত্যেকটা ডোর দরজা জানালা সবার বন্ধ, আমাদের কণ্ঠ বন্ধ। আমাদের যারা এখানে যারা সম্মানিত সাংবাদিক বৃন্দরা আছে তাদের ত্রুটি চেপে ধরা হতো, যদি কোনো কথা বলা হতো বিরুদ্ধাচারণ করা হতো। বিভিন্ন টিভি চ্যানেল আছে তাদের ত্রুটিটা চেপে ধরতো, কে কোথা থেকে ত্রুটিটা চেপে ধরেছে কেউ কিন্তু কখনো প্রকাশ করতো না। তাদেরকে এমন পর্যায়ে ফেস করতে হয়েছে। আমাদের ছাত্র জনতার সাথে অনেক সাংবাদিক ভাইয়েরাও শহীদ হয়েছে। এটা আমাদের অনেক কষ্টের কথা। অনেক মানে একটা দেশ স্বাধীন হওয়ার পেছনে আসলে অনেক অবদান থাকে, অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে। তো আমি দাবি করি এতটুকু যে যখন গণতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো উনি যখন কারাবন্দী অবস্থায় আছেন আমরা কিন্তু জানতাম না উনি ওখানে কেমন আছেন, আমাদের মা ওখানে কেমন আছেন। আমি পরবর্তীতে একটি গান গাইব যে আমাদের মা ওখানে কেমন ছিলেন আমরা কিন্তু এখনো জানি না, আমাদের মায়ের সাথে কি কি করা হয়েছিল তা কিন্তু আমরা কেউ জানি না। সেই সেই মুখ সেই জিনিসগুলো আমি একটু জানার জন্য আমি অনেক জায়গায় আমি একটু দৌড়াতে হবে আমাকে। আমি চাই যে আমি যেহেতু মায়ের মুক্তির জন্য সেরা গানটি রুকসার রহমান গেয়েছে যে দেদের জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। আরে যুদ্ধ তো 6 বছর আগে আমি করেছি, আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি, কণ্ঠ দিয়ে করেছি। আর একটা যুদ্ধ চাই, গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয়রানি। আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। যুদ্ধ আমি ওই সময় চেয়েছি 6 বছর আগে, কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে, এটা আমার কষ্ট। আমি ওই কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি যে আমি যখন সেই সময় এই কষ্টটা এই গানটা করলাম, গানটা করার পর পরবর্তীতে আমার আমার কাছে কল আসে, উনি পরিচয় দেন, উনি বললেন যে আমি সেনাপ্রধান সেকেন্ড, মানে কি আমি তো আসলে অত ভালো করে ওনাদের ইয়েটা বুঝতাম না। না আমি পরে বলো। উনি হচ্ছে মতিউর রহমান নাম বললেন এবং বললেন আমি ওনার বাড়ি মনে হয় রাজশাহীতে এরকম। তো উনি তখন আমাকে বললেন যে গানটি তো আপনি গেয়েছিলেন না, আপনি তো দেশদ্রোহী শিল্পী, আপনাকে দেশদ্রোহিতার কারণে আপনি যে এত বড় দেশদ্রোহী গান গাইলেন, দেশ সরি কি দেদের জেল ভেঙে দে, আর একটা যুদ্ধ চাই, যুদ্ধ চাওয়ার আপনি কে? আমাকে বলা হয়েছে যুদ্ধ চাওয়ার আপনি কে? আপনি তো আপনি তো একটা দেশদ্রোহিতার কারণে আপনাকে আমরা খুঁজতেছি এবং আপনাকে আমি আপনি যদি পাহাড়ি কোনো এলাকায় গর্ত করে লুকিয়েও থাকেন, বান্দরবনের জঙ্গলেও থাকেন, আপনাকে কিন্তু খুঁজে বের করতে আমার একটু সময় লাগবে না। তো আমি বললাম স্যার আমার অপরাধটা আমাকে জানতে হবে। আপনি তো আমাকে ঠিক আছে বলছেন, তো আমার অপরাধটা আমাকে জানতে হবে যে আমি কোন অপরাধের কারণে আমি দেশদ্রোহী গান গেয়েছি, যুদ্ধ চেয়েছি, আমি যুদ্ধ চেয়েছি আজ থেকে 6 বছর আগে, সেই যুদ্ধ এখন হয়েছে আলহামদুলিল্লাহ, সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। তো তখন এই আমাকে ইয়ে করার পর আম্মা তখনই বুঝতেছে, কারণ আম্মার কাছে আরো কিছু কল আমার কাছে আসতেছে, আমি প্রতিনিয়ত কথা বলতেছি, পেইনের মধ্যে আছি, টর্চারের মধ্যে আছি, কাঁদতেছি, আল্লাহর কাছে যাই না আমাদের নামাজ পড়ে দোয়া করতেছি। অনেক কিছু তো আসলে বলা যায় না ফেসবুকে, হয়তো মন ভালো করার জন্য কিছু সময় টিকটক করতেছি, কিছু সময় গান গাইতেছি, কিছু সময় কারোর সাথে কথা বলতেছি। এভাবে করে সময়টাকে জাস্ট আমার ব্রেনটাকে ফুল রাখার জন্য, আমি বেঁচে থাকার জন্য একটা পর্যায়ে গিয়ে আমি একটু সাইড করে নিজের মতো করে একটু আছি। এর মধ্যে উনি ওই কলটা যখন উনি দিয়েছেন তখন আমার মা টপ করে ফোনটা, উনি যখন আমাকে এরকম বলছেন তখন আমার মা ফোনটা কেটে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে আমার মা বুঝতে পেরেছে যে আমি এত প্রেশারে আছি। তো তার আগে 4-5টা ফোন আসছে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারা বিভিন্ন আইডি দিয়ে কল করতেছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত তারা জানেন, তারাও কল করতেছে। তো আম্মা ফোনটা নিল, আম্মা ফোনটা নেওয়ার পরে বলছে বাবা, বাবা বলে সম্বোধন করলো তাকে যে বাবা তুমি আমাকে বলো কি হয়েছে, আমাকে বলো বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমার মা পুরো সফট হয়ে গেছে, মাটির মানুষ হয়ে গেছে। তো মাকে বলো
যে কে তুমি, মানে কি কি হয়েছে একটু আমাকে খুলে বলো। আমার মেয়ে তো কাঁদতেছে, কথা বলতে পারতেছে না, আমার মেয়ের শরীর কাঁপতেছে, আমাকে বলতে বলছে হ্যাঁ আপনার মেয়ে এরকম এরকম দেশদ্রোহী বিএনপি জাতীয়তাবাদী দলের ইন্ধন যোগাচ্ছে, ইন্ধন যোগায় এই যে দেশটা দেদে জেল ভেঙে দে, হ্যাঁ জেল ভাঙার আপনার মেয়েকে, যুদ্ধ চাওয়ার আপনার মেয়েকে। তো এত খারাপ কথার গান, এই গানটা এটা করেছে ইথুন বাবুর কথায়, যেহেতু গানটা আমি গেয়েছি, তো উনি আমাকে বলেছে যে আম্মাকে বলছে, তা আম্মা বললো কি যে বাবা, আম্মা তখন নিজেকে একটু সেভ করার জন্য, মা তো সবারই এখানে মা আছে, কারো মা বেঁচে আছেন, কারো মা মারা গেছেন, এই তো কিন্তু আমাদের মা। তো মা বলছেন আমার জলজ্যান্ত ছোট ভাই বেঁচে আছে, আমার মা তাকে, তার সাথে কথা বলার সময় আমার ভাইকে মেরে ফেলেছে। তো আমি কথা পাশ থেকে শুনতেছি, বাবা আমার তো কোনো সন্তান নাই, তুমি হচ্ছে গিয়ে আমার সন্তানের মতো, বাবা আমার, আমার এই মেয়েটা আছে আর আমার, আমার কোনো সন্তান নাই বাবা, আমার কোনো ছেলের সন্তান নাই, তুমি আমার ছেলের সন্তান বাবা, তুমি আমার মেয়েটাকে রেহাই দাও বাবা। ও তো মিউজিক করে, প্লাস ও আসলে আহ, গান করতেছে এখন এই সময়, যে তাকে দিয়ে গান করাবে সব ধরনের গানই তো করা উচিত, একটা শিল্পীর তো শুধু যে একরকম গান করবে সুরে, মানে প্রেমের গান গাইবে বা বিভিন্ন রকম সাবজেক্টে গান গাইবে, সব ধরনের গানও করতেছে, বিরহের গান করতেছে, বিচ্ছেদী গান করতেছে, লালন সাহিত্যের গান করতেছে। বাবা তো তুমি আমার মেয়েটাকে এখনের মতো, তুমি আমার, আমি তোমাকে ছেলে ডাকছি আজকে থেকে, তুমি আমার মেয়েটাকে এবারের মতো মাফ করে দাও। তা আমি তোমাকে এখন মানে মুসলেকা দেওয়ার মতো উনি বললেন যে আমি তোমাকে এখন ইয়ে করলাম, মানে বলছি আজকে থেকে আমি মা হয়ে তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়ে কোনোদিন আর এই ধরনের গান গাইবে না, গাইবে না। তারপর থেকে আমার মায়ের নিষেধ ছিল, নিষেধ ছিল, এবং অনেকে জানতো যে তখন আমার হাজবেন্ডের সাথে একটু আমার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। পরবর্তীতে অনেক যুদ্ধ ভিতর থেকে পার হচ্ছিলাম, আমি এই বাসায় একদিন ওই বাসায় একদিন, কখনো কখনো আমি শো থেকে যখন আসি, প্রোগ্রাম থেকে আমার পিছনে বাইক নিয়ে আমাকে ফলো করা হয়, ইভেন আমাকে শান্তিনগর, শান্তিনগরে যে আপনার যে মোটা, যে ইয়ে মোটা, ওই মোটায় আমি বিএনপির গণসমাবেশে গান করে আমি পয়লা বৈশাখের দিন, আমার খেয়াল নেই এটা কয় বছর আগে, তখন খুব গরম, যে দেদে জেল ভেঙে দিয়ে সব জায়গায় বাঁচতেছে, এটা আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই নাসির ভাই আছেন, নাসির ভাই আমাকে কল দিয়েছে, রুকসার দেদে জেল ভেঙে দে, গানটা তোর করতে হবে, তুই স্টেজে আসিস। আমাকে বাবু ভাইয়া কল দিয়েছে, আমি কিন্তু অনেকের কল আসতেছে আমার কাছে, গীতিকার গাজী মাজারুন আরো উনি এখন প্রয়াত, আমাদের শ্রদ্ধেয় গীতিকার, তো সুরকার, উনি আমাকে কল দিয়েছেন যে আমাকে ওই স্টেজে আসতে হবে, গাইতে হবে। তো আমি ওই স্টেজে খুব ভয়ে ভয়ে আম্মার কাছে দোয়া নিয়ে বললাম মা যা আছে কপালে আমি যাই দেখি, আমি তো অনেকগুলো মিস করছি, অনেক জায়গাগুলো যেতে পারিনি, হয়তো সবারই ধারণা যে দেশটা স্বাধীন হবে না, কখনো কখনো হবে না, এই স্বৈরাচারীর হাতে আমাদের বন্দী থাকতে হবে, জিম্মি থাকতে হবে। কিন্তু ওই ভেতরে কোনো আশা ছাড়া নিরাশ হয়েই মনের জোরে যে আমি তো আমার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি আমি তো কিছু একটা করতে পেরেছি, কিছু একটা, এই গান উনি জেলখানায় থাকলেও আমার মনে হয় ওনার দরবারে, ওনার দরবারে, ওনার দরবারে পৌঁছে গেছে। উনি যদি জেলখানায় থাকে আমার মনে হয় এই গান ওনার, ওনার গান পর্যন্ত চলে গেছে। আমার মনে হয় এই গান আমাদের দেশ নায়ক তারেক রহমানের গান পর্যন্ত চলে গেছে। আমার 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 মনে হয় এটা সারা বিশ্বে, যখন প্রবাস থেকে আমার কাছে কল এসেছে, বিভিন্নভাবে সবাই তাদের আবেগ জানিয়েছে, আপু আপনি আমাদেরকে অনেক সাহসী একটা গান করে সাহস দেখানোর দেখিয়েছেন, তো তখন আমার কাছে খুব আনন্দ লাগতো, সেই আনন্দ থেকে আমি সেই স্টেজে যাই। ওই স্টেজ থেকে আসার পরও আমাকে আহ, প্রায় 8টা 10টা বাইক আমার পেছনে, তো একটা বাইক আলাদা করে আমি দ্রুত যাওয়ার জন্য, যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু আমার গুলশানে একটা প্রোগ্রাম ছিল, আর একটা প্রোগ্রাম ছিল কোথায় যেন, আর একটা, মোট 3টা প্রোগ্রাম আমি ওই দিন করেছি। তো প্রথমে আমি পল্টন একটা বিকালের দিকে করে গেলাম, সকালে করলাম গুলশান একটা, পল্টন একটা করলাম বিকালে। তো ওটা যখন আমি গাইলাম, গাওয়ার পরে আমি যাচ্ছি খুব ভয়ে ভয়ে, বাবু ভাই, ইতুন বাবু আমাকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দিল, মানে বের করে দিল এইভাবে যে তুই দ্রুত ইয়ের নিচের থেকে চলে যা, পালাই যা, পালাই যাওয়ার মতো। হ্যাঁ মানে কি বলে এটা, স্টেজের যে চারিদিকে যে ইয়েটা থাকে পেছনে গ্রিন রুম থেকে, বলে তুই দ্রুত, গানটা গাওয়ার পর 1 সেকেন্ড দেরি করেনি। সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন দেদে জেল ভেঙে দে গানটা গান, অনেকে জানে না এই শিল্পীটাকে, আজকে হয়তো আপনাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বা বিশ্বে সবাই জানবে যে এই গানের
কণ্ঠযোদ্ধা। আমি নিজেকে কণ্ঠযোদ্ধা দাবি করি। কেন দাবি করি? আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছি 6 বছর আগে, আর একটা যুদ্ধ চাই। তো এখন আমাকে এই এই গানটার জন্য তো আমাকে তো আমি যখন ওখান থেকে আসতেছি, আসার পরে তখন এই বাইকটা আমাকে আড়া করে দিয়ে আমাকে ওখানে ফেলে দিল, যে তোমাকে ওই পাঠাও তো ওই সময় চড়তে হচ্ছে 3টা শো, যদি আমি হ্যান্ডেল করতে চাই তাহলে আমাকে সময় বাঁচানোর জন্য আমি ওই সময় পাঠাওতে উঠছি। তো তখন আমাকে ওই আড়া করে, এভাবে করে বাইকটা আড়া করে দিল, আমি ছটকে পড়ে গেলাম। আমার হাতে এখন পর্যন্ত দাগ আছে, কাটা ছেঁড়ার দাগ। আমার এখানে প্লাস্টিক সার্জারি করা, আমার এই যে এখানে হাড্ডিতে প্লাস্টিক সার্জারি করা, এই অবস্থা আমি পড়ে আছি। আমাকে ছিটকে নিয়ে আমাকে আমার বাসায় দেওয়া হলো। তো আমার কথা সেখানে নয়, আমার মূল কথাটাই আসি। সেটা হচ্ছে, তারপরে তো আমি যেহেতু এতদিনের একটা যোদ্ধা, আমি 6টা বছর ধরে বাসা বদলেছি। আমার হাজবেন্ডের সাথে আমার একটু পারিবারিক ভাবে একটু আমার সমস্যা ছিল। তো সেটা আমি সেই পর্যায়ে আমি বলছি, আমি আমি যেটা বলবো সত্যটাই বলবো, সবকিছু কিছুটা জানি, এখান থেকে অনেক কিছু কাট হবে বা ইয়ে হবে, না আমি বলছি। তো আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আসলে অনেক কিছু তো যার কারণে চলে আসে, আমি গানের বিষয়টা আসছি। আচ্ছা আচ্ছা, মূল বিষয়টা আসি। তো আমি যেহেতু এই গানটা করেছি, সেহেতু আমার একটা দাবি, তো ভেতর থেকে আমার একটা দাবির জায়গাও আছে। তো আমি আমি দেশটা তোমার বাপের নাকি তোমার রাজশাহীর 2022 সালের 3 ডিসেম্বর গাই। তো তারপর থেকে গণসমাবেশে, হ্যাঁ, অনেক সবচেয়ে সাকসেসফুল সমাবেশ হয়েছে সেইটা, রাজশাহীর গণসমাবেশ। তো ওখানে যখন আমি গাই গানটা, গাওয়ার পরে আমি ভাইয়াকে বললাম, ও তার ওই গানটা গিয়ে আসার পরের ঘটনাটা একটু কষ্ট করে ওর হাজবেন্ডের থেকে একটু শুনবেন, কারণ আমি যতটা বলেছি বাকিটা একটু ওর কাছে শুনলে ভালো। মূল বিষয়টা মূল বিষয়টা তুমি কি চাও? জি জি। হ্যাঁ, একটু আমি তাকে সুযোগ দিচ্ছি বলে, কারণ আমার ভয়েসটা বসাতো। বিষয়ে কেন আচ্ছা আচ্ছা, না দাবি, দাবি যেই করুক, আমার কথা কি যে গেয়েছে, আমি তো দাবি দাবা নিয়ে এখানে আসছি। হ্যাঁ হ্যাঁ, দাবি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অন্য কেউ হচ্ছে আমি যতটুকু, ও আমার গায়ে, হ্যাঁ আমার সাথে যে মেয়েটা ক্রস সিঙ্গার ছিল, মৌসুমী চৌধুরী। ঠিক আছে, আমি কিন্তু ক্লিয়ার করে বলছি যেভাবে চিনি আমি মেয়েটাকে। হ্যাঁ, মৌসুমী চৌধুরী, ওই মেয়েটা গিয়েছে। এবং ও মাইক্রোফোনে, আমি মাঝখানে একটা তথাকথিত একটা ইউটিউব চ্যানেলটা কি হাট হাট নাম যেন, আমার আসলে নামটা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওখানে আমি আমাকে অনেকে মেসেঞ্জারে পাঠালে তখন আমি দেখি যে ও বলে যে ওকে বারবার প্রশ্ন করা হয়। তো ও তখন বলে যে গানটা আমি করেছি এটা ক্লিয়ারলি বলে, বাট কবে কখন করেছি ওটা ক্লিয়ারলি ওর কাছ থেকে আমি, আমার ধারণা মতো আমি শুনতে পাইনি, জানি না জার্নালিস্টরা শুনেছে কিনা। তো আমার কথা হলো, একটা গানে আমি একজন সিনিয়র শিল্পী হিসাবে, যেহেতু সে আমার সাথে একই মঞ্চে, যেখানে স্টিল ইথুন বাবু ভাইয়া, গীতিকার ইথুন বাবু ছিলেন, একই মঞ্চে আমরা আমরা প্র্যাকটিস করার পর একই মঞ্চে আছে এবং ওর সাইডে গাইছে, তাহলে ওর কি একটাবার উচিত ছিল না যে যে আমাদের এই গানটা সর্বপ্রথম রুকসানা আপু গেয়েছেন, তারপরে আমি পরবর্তীতে রেকর্ডিং করেছি বা এই করেছি, যেটাই হোক, এটা হচ্ছে একটা সিনিয়র জুনিয়র ব্যাপার, যেটা সেটা আমার কাছে খুব আত্মসম্মানে লেগেছে। এই জন্য আমি মানে এই বিষয়টা নিয়ে আমি খুব, জি মনি ভাই, জি শিওর। সেটা হলো যে আপনি বললেন যে প্রথম আপনি আশাকে গানে গিয়েছিলেন, জি বিজন বাবু এই গানটা পরে যে মেয়েটা এখন গাচ্ছে জায়গায়, হ্যাঁ, সেটা বিজন বাবুই তাকে ব্যবহার করছে, রাইট। ব্যবহার করতে আপনি এই ব্যাপারে এই কারণটা আমি বলবো, আপনি এই যে এই কারণটা, কারণটা হ্যাঁ, সে থেকে না এসে তাকে নিয়ে করা সেটার ব্যাপার রাইট। আমরা আমাদের বলতে পারি পরিবার সংযোজন করে দিতে চাই। ঘটনা কথা হয়েছে, তিনি বলেছেন যে 2022 সালে আপনাকে যে গান গাইয়েছে কিন্তু গানটা রেকর্ড করেছে মৌসুমী, জি ঠিক আছে, এই কথা বলেছেন। জি। আচ্ছা, এখন গানটা একটু চুপ না করলে আসলে আমি বলতে পারবো না। হ্যাঁ, তো এখন গানটা হচ্ছে গিয়ে
তারপরে পরবর্তীতে গিয়ে যখন আমি স্টেজে গানটা করার আগের দিন আমাদেরকে যে যার বাসায় রাখা হয়েছিল ওখানে আমি একজন খুব নামি দামি একজন প্রফেসর, হ্যাঁ প্রফেসর, ওনার বাসায় রাখা হয়েছিল। আমার নামটা আসলে আমি ইয়েতে বলতে পারছি না, আচ্ছা কথা বলে তো আমি বলতে পারবো না। তো ওনার বাসায় রাখা হয়েছিল, তো সেখানে আমি মানে আগের রাত্রে আমি যে গানটা গাইবো সেই পরিবেশটাও আমার জন্য ছিল না। কেন ছিল না? সারা রাত আমি শুধু ওই পেইনটা আমার কাছে আসছে যে আমাকে রাজশাহীর আমবাগানে তুলে নিয়ে যাওয়া হবে। একটা আমবাগান আছে, ওনারা তুলে নিয়ে যাবেন বিভিন্ন ফেক আইডি থেকে, যেরকম আমাকে আমবাগানে তুলে নিয়ে যাবেন এবং তারপরে আমার বাবা মায়ের সাথে সারা জীবনের জন্য দেখা করতে পারবো না আমি। তো এ ধরনের অনেক ধরনের ভয়ঙ্কর আগামীকাল যেন আমি, তারা কিন্তু তখন জানে না যে আমি দেশটা তোমার বাপের নাকি গাইছি আগামীকাল, এটা কিন্তু তারা জানে না। তারা জানে যে আমি কালকে যে এটা জেল ভেঙে দে গানের শিল্পী, ও জেল ভেঙে দে গান এখানে গাইবে, এটা জানে তারা। তো বলছে আপনি যদি ওখানে কালকে এই গান গাইছেন জেল ভেঙে দে গান, তাহলে কিন্তু আপনাকে ওখানে এই পর্যায়ে আমরা আপনাকে ওখানে এই করবো সে। যাই হোক, আপনার আমি বলতেছি যে ধরনের হুমকির সম্মুখীন হওয়ার পর আমরা যখন গানটা স্টেজে পারফর্ম করে তুমুল জনপ্রিয় পাই ওখানে আমরা পাওয়ার পর আমি যখন নেমে আসি, নেমে আসার পর খুব দ্রুত করে বাবু ভাই বললো তাহলে ঠিক আছে প্রোগ্রাম শেষ, আমরা তাহলে ইয়েতে চলে মানে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনই আমরা মানে চলে যাব, মৌসুমিও চলে যাবে, ভাইয়ার কিছু কাজ ছিল তো উনি রাজশাহীতে থেকে গেলেন। তো বলছি তো তাড়াতাড়ি করে মনে হয় দেশটা আচ্ছা আমি বলছি ভাই আমাকে একটু ফিনিশ করতে দেন না, আমি ক্লিয়ার করছি ভাইয়া। তো আমি দেশ ট্রাভেলসের গাড়িতে করে আসি, আসার পর আমাদেরকে ওখানে উঠায় দেওয়া হয়। ওঠানোর পর মাঝখানে পথিমধ্যে সাভারে একটা জায়গায় তখন সালাউদ্দিন টুকু ভাইকে, আমাদের দুইটা গাড়ি পরে সালাউদ্দিন টুকু ভাইকে ওখানে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, সালাউদ্দিন টুকু ভাইকে ওই দিন অ্যারেস্ট করা হয় এবং আমাদের গাড়ির সামনে দুইটা গাড়ি ইয়েতে ছিল। তো তখন গাড়িতে প্রত্যেকটা গাড়িতে মোবাইল চেক করা হচ্ছে, আমরা শুনতেছি গাড়িতে থেকে যে সবার মোবাইল চেক করবে। আর আমার একদম গোড়া শেকড় থেকে শেষ পর্যন্ত আমার গাড়ির মোবাইলের মধ্যে ছিল সব বিএনপির ডকুমেন্ট। তো আমার 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 হাজবেন্ড বললো আমরা এই মুহূর্তে নেমে যাই। আচ্ছা ভাই আমি একটু শেষ করি, নাহলে আমার না ব্রেনে কাজ করবে না। জি আমি দাবি না ভাইয়া, এটা সত্যি অবশ্যই। জি আপনি তো গানটা প্রথম গিয়েছেন রাজশাহীতে, জি আপনি যে কারো তারপরে কি সমস্যা হয়েছে বলতে আমি সব জানলাম। আমার প্রশ্ন হলো যে আপনি যে পরে যায় সেক্ষেত্রে আরেকটা মেয়ে গেছে সে গানটা গাবেন, গানটা এখনই করা এই ব্যাপারে কি আপনি বলেছেন কিনা আপনি যদি রাজনীতি হয় আপনাকে বাদ দিয়ে তাকে যে করেছেন আছে কিনা চিন্তা করবেন। আমি এ ব্যাপারে হ্যাঁ জি ধন্যবাদ। তো আমি এ ব্যাপারে একটু কথা বলতে, আমি এ ব্যাপারে আসলে এই গানটার ব্যাপারে ভাইয়া যখন আমাকে মানে আপনারা জানতে চাচ্ছেন যে কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, এটাই তো না ভাইয়া প্লিজ আপনি বলেন। আপনি বিষয়টা পয়েন্টটা আছে কেন হ্যাঁ হ্যাঁ এখন আপনি যে প্রতিবাদ বা সংবাদ সম্মেলন করছেন তার বিরুদ্ধে করছেন, যে দাবি করছে গানটা তার আপনার নয়, এই বিষয়টা না। একজন গীতিকার, আমি যতটুকু জানি একজন গীতিকার অবশ্যই করতে মানে যে কোনো শিল্পীকে দিয়ে এই গানটা গাওয়াইতে পারে, কিন্তু ভাইয়া যখন লাইভে এসে একটি বারের জন্য যে আমি ইবি মিউজিকের সবচেয়ে পপুলার গানটা হচ্ছে জেল ভেঙে দে, দে জেল ভেঙে দে, তো এই পপুলার গানটার শিল্পী আমি তো যুদ্ধ করেছি, আমার নামটা যখন সে ঠিক বলেনি গানটা নিয়ে, মানে আমার নামটা যখন বলেনি তখন আমার ভেতরে আমার কষ্ট লেগেছে। দর্শক এই মুহূর্তে আমরা ডিআরইউতে রয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রয়েছে এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কথা বলছেন দেশটা
দেশটা তোমার বাপের নাকি যে গানটা আপনারা ইতিমধ্যে শুনেছেন ভাইরাল হয়েছে, সেই গানের যে মেইন গায়ক রয়েছে তিনি সংবাদ সম্মেলন করছে এবং ওনার দাবি হচ্ছে যে বর্তমানে যা আপনারা রিসেন্টলি একজনকে দেখতে পাচ্ছিলেন যে মেইন গায়ক উনি দাবি করছিল, কিন্তু ওনার যে মেইন গায়ক উনি হচ্ছেন সেই সংবাদ সম্মেলনের এই কারণে কিন্তু আজকে এখানে তার আসা, এবং এখন কিন্তু সাংবাদিকদের যে প্রশ্ন সেই উত্তর দেওয়ার চেষ্টা করছিল, সাংবাদিকদের প্রশ্ন উত্তর সেটি কিন্তু উনি দিতে ব্যর্থ হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এক ধরনের বাকবিতণ্ডা দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। না, আমি স্বীকৃতি কারো কাছ থেকে চাচ্ছি না। আমি আমি বলতে চাই, আচ্ছা আচ্ছা আমার আমি গানটা কেন করিনি এটা জানতে চাচ্ছি তো, বা আমাকে দিয়ে কেন গাওয়া হবে? আচ্ছা, আমি সোজাসুজি প্রশ্নে চলে আসি। আমি আসলে কিছুটা সময় পাবো বলে কিছু বলে দেন, আমি আমার পরিচয়টা দিয়ে আসতেছি। তো আমাকে দিয়ে গাওয়ানো না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমি যখন জেল ভেঙে পড়েছি তখন কোটি 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 মিলিয়ন মিলিয়ন ভিউ গানটা যখন হয়েছে, আমি ভাইয়াকে বলি বারবার করে, এর মধ্যে আমি বারবার করে বলছি ভাইয়াকে যে ভাইয়া আমি বলছি ভাইয়া আমার গানে যেহেতু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তো আমাকে তো একটা পেমেন্টও করা হয়নি। তো পেমেন্টের কথা বাদ দিলাম, আমি পেমেন্টের কথা বলছি না, ঠিক আছে একটা পেমেন্ট কয় টাকা, কিন্তু আমার তো অ্যাটলিস্ট আমাকে আমার গানটার জন্য আমাকে একটা এগ্রিমেন্ট করতে হবে। এটা আমি একটা শিল্পী হিসেবে এটা আমার নৈতিক অধিকার। শিল্পী হিসেবে আমার একটা নৈতিক অধিকার যে আমি একটা গানে এগ্রিমেন্ট আমি দাবি করতে পারি। পয়েন্ট থাকতে হবে। আচ্ছা, আমি এগ্রিমেন্টের কথা যখন ওনাকে বলেছি, তো ভাইয়া বলেছে আমি একটু বলবো ভাইয়া, আচ্ছা 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 আমি বলবো। তো এগ্রিমেন্ট করার পর আমি পেপারগুলো নেই, বিষয়টা ক্লিয়ার করো। আচ্ছা, উনি এগ্রিমেন্ট করার কথা বললে উনি সবসময় আমাকে মানে একটু মানে ভাইয়া এভাবে করে না করছে এবং বলেছে না এই তো এমনি আমার লক্ষ্মী বোন, এমনিতে খুব আদরের চোখেই বলতো যে লক্ষ্মী বোন না এই সেই, ঠিক আছে দরকার নাই, এই হবে এগ্রিমেন্ট তো হবে, তোর আরো কয়েকটা গান আছে, তো আরো কয়েকটা গান, হ্যাঁ তোর আরো কয়েকটা গান আসতেছে, সেই গানগুলার পরে তোর এগ্রিমেন্টটা হবে। তারপরে আমি বললাম যে আমাকে যদি দেশটা তোমার বাপের নাকি গাওয়াতে হয়, তাহলে আমাকে এগ্রিমেন্ট করে আমি গাইবো, কারণ আমি একটা রিস্কের গান, তো এটা আমি উইদাউট এগ্রিমেন্ট এখন আর আমি গাইবো না। যেহেতু আমার আগের গান ভাইরাল হয়েছে, সেহেতু এখন আমি কিছুটা হলেও আমি বুঝতে পারি যে এই গানটা আমার একটা নৈতিক অধিকার থেকে আমি চেয়েছি, এগ্রিমেন্ট করতে চেয়েছি, কিন্তু উনি কখনোই নাকচ ছিলেন, করেননি, এবং উনি সবসময় আমাকে বলেছেন যে হ্যাঁ আমি এগ্রিমেন্ট করবো, তার তোর আরো 2-3টা গান আসতেছে তো সামনে, বুঝছিস, তোকে নিয়ে আমি আপনাদের সামনে দেখাই ভালোবাসা দিবসে রুখসার রহমানের দুটি মন, এটা সংবাদ প্রতিদিনে এটা ইয়ে হয়েছে, কারণ এটা ভাইয়া নিজেই ইয়ে করেছে যে তারিখ দেওয়া আছে ওখানে। তারপরে উনি আমাকে পাগলা ছোকরা, হ্যাঁ এটা হচ্ছে সরি এটা জামাই, এই গানটাও আসবে, আসার আগেই উনি আমাকে গানগুলো আসে না, আমি বলি এই গানগুলো আসেনি, কিন্তু আসেনি একটু শোনাবো আমি এই গানগুলা, এই জামাই এই গানগুলো আসেনি, কিন্তু আমি গেয়েছি এবং গানগুলো ওনার কাছে আছে। আচ্ছা, এবং ওনার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমার মন ভালো না। না যেটা হয়নি সেটা বলবো না। হ্যাঁ অবশ্যই হ্যাঁ কথা হয়েছে, কথা ছাড়া লিখিত না, এই গানটা আমি গেয়েছি, আমি গাইবো।
এই গানটা আমি গেয়েছি, আমি গাইবো। এখন বিষয় হচ্ছে এই তো টিস্যু দিতে বলো। আমি আচ্ছা রাখো। আপনি বলছেন কেন আপনি কন্ট্যাক্টে দেখে বলছিলেন যায় না না আমাকে তো আমি তো হ্যাঁ তো কেন হয় না কন্ট্যাক্ট কেন হয় না? আচ্ছা, তো উনি আমাকে তখন আর কি এই গানগুলা যেহেতু উনি আমি করে রেখেছি, ওনার কাছে আছে, তো আমি চেয়েছি যে প্রত্যেকটা গানে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছি। আমি চাচ্ছি প্রশ্ন করতে পারি। আপনি বলবেন এই গানটা আপনার কিনা হচ্ছে এই গানটার শিল্পী হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা। যেহেতু এটা ইতুন বাবু বলছেন এই গানের রাইট নেই, ইতুন বাবু অন্য একজনকে রাইট দিচ্ছেন। আপনি সর্বোপরি এই প্রতিবাদটা তার বিপক্ষে করছেন। আজকে সম্মেলনের উদ্দেশ্যটা কি আপনাকে আজকে সম্মেলনের উদ্দেশ্যটা হলো আমার অপরাধটা কি। শোনা যায় আমার ভয়েস যেহেতু আমার ভয়েসটা বসা, এই জন্য হয়তো বা যেহেতু আমার ভয়েসটা বসা, যার কারণে হয়তো আপনারা ক্লিয়ার পাচ্ছেন। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। হ্যাঁ অবশ্যই, যে গীতিকার, হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি, আর তা আমাকে বুঝলাম সে একটা লাইভে এসে সেই এতে সেটা আমি গাইতে পারিনি, তাই আমি অন্য কাউকে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার, আমি একজন শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোন রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি, রুকসার বলার পরে একটা কাট আছে, কেন আমার নামটা রুকসার রহমান, উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে, তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে হ্যাঁ এই গানটা আমাদেরই, তো আমাদের মেয়ে রুকসার রহমান গেয়েছে, তো উনি চট করে রুকসার বলে মানে সাথে সাথে ওইখানে জানি না যে নিউজে দেখলাম আমি, বাকিটা তো আর দেখিনি, ওখানে কাট হয়েছে ব্যাস। আমার কোনো মানে যত লাইভ হয়েছে, উনি নিজের ফেসবুকে পর্যন্ত লাইভ এসে যেগুলো বলেন যে উনি চারজনকে উনি সবসময় বলেন যে উনি এই চারজন হচ্ছে ওনার সাথে সবসময় এই কাজের জন্য ওনার সাথে চারজন XYZ, এরা হচ্ছে চারজন আছে, কিন্তু আমি কেন নেই? আমার গানের মানে আমার গান বলবো না, এটা সর্বপ্রথম আমি স্টেজে গেয়েছি, আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গানটি, এটা আমি বলবো। এই দাবিটা হ্যাঁ আপনাকে যে প্রথম গানটা গাওয়া হয় তোমাকে আমার মেইন কথাটাই তো ভাই আপনাদেরকে আমার মনে বোঝানো হয়ে গেছে যে আমি এগ্রিমেন্ট, মেইন কথায় আসেন আপনারা, আজকে আমি যখন এগ্রিমেন্ট করতে যাই, এগ্রিমেন্ট করলে নিশ্চয়ই আমি একটা অংশ পাবো শিল্পী হিসাবে নাকি, এটা তো আপনারা জানেন। তো আমি তো নামটা মনে হয় বলেছি, আমি তো বললাম ভাইয়া যে নামটা আমি ভিডিওতে যেটা দেখেছি সেটা মৌসুমে বলেছে এটা তার গান,
ওকে, এটা যে মৌসুমী ভালো পেয়েছে সেখানেও আমি বলছি না যে কাউকে মানে ছোট করে বলছি না। ঠিক আছে, আমাদের দেশটা স্বাধীন হওয়ার পেছনে সবারই হাত ছিল, এটা বলার অপেক্ষা, কিন্তু আমার নামটা কেন মুছে গেল? আমার কষ্ট, আমার নামটা কেন মুছে গেল? আমার দাবিটা বাবু ভাইয়ের কাছে যে আমার নামটা কেন মুছে গেল? আমি আমি আপনাদেরকে